শুরু করছি বাংলা বলছি। আমরা যখন আজকে বাংলা বলছি শুরু করছি, ঠিক সেই সময় দাঁড়িয়ে বিজেপি তোড়জোড় করছে তাদের 11 বছরের সরকারের যে সাফল্য, সেই সাফল্যকে তুলে ধরার ক্ষেত্রে। এবং এই সাফল্যের ক্ষেত্রে বরাবরই বিজেপি যেটা পুরোভাগে রাখার চেষ্টা করে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি নিজেকে নাকি বিশ্বগুরুর পর্যায়ে নিয়ে গেছেন গত কয়েক বছরে, এবং এমন একটা জায়গায় তিনি নিজেকে এবং দেশকে স্থাপন করেছেন যে গোটা বিশ্বকে এখন ভারতকে গুরুত্ব দিতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমঝে চলতে হয়। আর সাম্প্রতিক অতীতে একাধিক প্রশ্ন তুলে বিরোধী দল নরেন্দ্র মোদীর এই বিশ্বগুরু ইমেজকেই চ্যালেঞ্জ ছুটতে চাইছে। তার মধ্যে যেমন একাধিক প্রশ্ন রয়েছে, যেমন যে প্রশ্নে রাহুল গান্ধীরা বারবার সুর চড়াচ্ছেন যে কেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি সবার আগে জানালেন যে ভারত পাকিস্তান সিজফায়ার নিশ্চিত হয়েছে। যদি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিন্দুমাত্র সম্ভাবনা সেটা ভারত নস্যাৎ করে দিয়ে থাকে, তাহলে কেন দ্ব্যর্থহীন ভাষায় ডোনাল্ড ট্রাম্পকে বলা হচ্ছে না যে আপনি যেটা বলছেন সেটা মিথ্যে কথা বলছেন? এই সমস্ত চর্চাগুলো চলছিল। এরই মধ্যে G7 বৈঠক কানাডায়। গত সপ্তাহ পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছিল যে ভারত আমন্ত্রিত নয়, এবং গেরুয়া শিবিরের তরফ থেকে বলা হচ্ছিল যে কানাডা এমন আর কি, যদি কানাডা যাদের সঙ্গে নির্জার হত্যার পরবর্তী সময়ে ভারতের সম্পর্ক তলানিতে এসেছে, কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, সে কানাডা যদি বা আমন্ত্রণ জানায়ও তাহলে ভারতের সেখানে যাওয়ার কথাই না, প্রশ্নই ওঠে না। কানাডাকে সেরকম ধর্তব্যের মধ্যেই রাখা হচ্ছিল না। ঠিক সেই সময় দাঁড়িয়ে এই চলতি সপ্তাহে হঠাৎ কানাডার তরফ থেকে আমন্ত্রণ এলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি G7 বৈঠকে যোগ দিতে কানাডায় যাচ্ছেন একথা জানিয়ে দেওয়া হলো। আর এখানে প্রশ্ন তোলা হচ্ছে যে যদি কানাডা তেমনই হেলাফেলার দেশ হয় তাহলে কানাডার এই আমন্ত্রণে কেন সাড়া দিচ্ছে ভারত প্রথমত, দ্বিতীয়ত কেন কানাডার এই আমন্ত্রণ সেটা কতটা আন্তরিক, কতটা সদর্থক তা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ অন্য যে সমস্ত রাষ্ট্র ধরা যাক যারা G7-এর অংশ নয়, অথচ যাদের গ্লোবাল আউটরিচের কারণে যাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যেমন অস্ট্রেলিয়া, ইউক্রেন, তারা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন এবং তারা কনফার্ম করেছেন যে তারা যাচ্ছেন। তাহলে কেন জুনের প্রথম সপ্তাহে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এই আমন্ত্রণ? শুধু তাই না, মার্ক কার্নি কানাডার প্রাইম মিনিস্টার তিনি এই সম্পর্কে কি ব্যাখ্যা দিচ্ছেন? তিনি বলছেন যে ভারত বিশ্বের পঞ্চম অর্থনীতি ইত্যাদি ইত্যাদি, কাজে ভারতকে আমন্ত্রণ জানানো ইট মেক্স সেন্স। আর এখানে প্রশ্ন তুলছেন বিরোধীরা যে আসলে কি কানাডা এলেও হয় না এলেও হয়, এরকমভাবে একটা বাংলায় একটা চলতি কথা আছে না যে এমনভাবে নিমন্ত্রণ করা হচ্ছে যে না এলেও হলো, সেই রকমভাবে কানাডা আমন্ত্রণ জানাচ্ছে। যদি তাই হয় তাহলে প্রধানমন্ত্রী যাচ্ছেন কেন এত দেরিতে এই আমন্ত্রণ পেয়ে, এবং যেটা নিয়ে কানাডা ভীষণ ভীষণ শীতল একটা বার্তা দিচ্ছে? এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন আশুতোষ চ্যাটার্জি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, সাংবাদিক সুমন ভট্টাচার্য, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি, এবং কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড। আমি শুরুতে একবার দেখাবো যে কি নিয়ে এত কন্ট্রোভার্সি। দেখুন, মোদির বিদেশ নীতি কি এবার চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে? কানাডার G7 শীর্ষ সম্মেলনে তাকে এত দেরিতে আমন্ত্রণ জানানো হলো কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। G7 গোষ্ঠীর মধ্যে আছে 7টি দেশ। তারা হলো জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন এবং আমেরিকা। এছাড়াও আমন্ত্রিত সদস্য দেশ হিসেবে আরও 6টি দেশকে ডাকা হয়। এই দেশগুলি হল ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো এবং ইউক্রেন।
G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন বসছে 15 জুন থেকে 17 জুন। এবার বৈঠক কানাডায়, কিন্তু সেই বৈঠকেই দেরিতে আমন্ত্রণ ভারতকে। 6 জুন মোদিকে ফোন করে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী কার্নি। ভারতকে যখন বৈঠকের মাত্র এক সপ্তাহ আগে ডাকা হচ্ছে, তখন বাকি আমন্ত্রিত দেশগুলিকে কবে আমন্ত্রণ জানানো হয়েছে দেখুন। কানাডার যেখানে বৈঠক হবে সেখানকার স্থানীয় সংবাদপত্র ক্যালগারি হেরাল্ড মার্চ মাসে জানাচ্ছে G7 বৈঠকে ডাকা হয়েছে ইউক্রেনকে। 1 মে কানাডার প্রধানমন্ত্রী কার্নি টুইট করে জানান জেলেন্সকিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি বৈঠকে হাজির থাকবেন বলে জানিয়েছেন। মে মাসের প্রথম দিকেই অস্ট্রেলিয়ার সংবাদপত্র জানাচ্ছে G7 বৈঠকে যেতে পারেন সে দেশের প্রধানমন্ত্রী। 5 মে সেখানকার সংবাদ মাধ্যম স্পষ্ট করে দিচ্ছে যে প্রধানমন্ত্রী কানাডায় যাবেন। অস্ট্রেলিয়াও ভারত, মেক্সিকো, ইউক্রেনের মতো G7 এর সদস্য নয়, কিন্তু তাও মে মাসের প্রথমেই তারা স্পষ্ট করে দিচ্ছে যে G7 বৈঠকে তারা হাজির থাকবে। মে মাসের শেষের দিকে মেক্সিকোর প্রেসিডেন্ট জানাচ্ছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু G7 বৈঠকে তিনি থাকতে পারবেন কিনা ঠিক নেই। ফলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে দ্বিধায় ছিল কানাডা, তাই এত দেরিতে আমন্ত্রণ। এর আগের 5টি G7 বৈঠকেই হাজির ছিলেন মোদি, কিন্তু এবার সেই আমন্ত্রণে কানাডার দ্বিধা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। कनाडा जैसा देश हमें G7 की इनवाइट नहीं भेजता है। वही कनाडा जहां पर मुझे याद है 2010 में राष्ट्रपति बराक ओबामा ने डॉक्टर मनमोहन सिंह के लिए G20 समिट में कहा था, when the प्राइम मिनिस्टर ऑफ इंडिया डॉक्टर मनमोहन सिंह स्पीक्स द वर्ल्ड लिसन्स। जब मनमोहन सिंह बोलते हैं तो दुनिया उनकी बात सुनती है। ये बात कनाडा के सॉइल पर कही गई थी और आज वो कनाडा की हिमाकत है कि हमें G7 का न्योता आमंत्रण नहीं भेज रहा है। গত বছর G7 বৈঠক হয়েছিল ইতালিতে, সেখানে 5 সপ্তাহ আগে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই এবারের বিলম্ব নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে ভারত কানাডার সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে তলানিতে থাকে দুদেশের কূটনৈতিক সম্পর্ক। দুদেশের দূতাবাসই তাদের কর্মীদের সরিয়ে আনেন। অভিযোগ ওঠে শিখ ভোট ব্যাংক কাজে লাগাতে খালিস্তানিদের প্রশ্রয় দিচ্ছে কানাডা। তবে দুদেশের বাকযুদ্ধের মধ্যেই শেষমেশ গদি ছাড়েন ট্রুডো। প্রধানমন্ত্রী হন মার্ক কার্নি এবং বিলম্বে হলেও তিনি মোদিকে G7 বৈঠকে আমন্ত্রণ জানান। সেদেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্নি বলেন, ভারত 5ম বৃহত্তম অর্থনীতির দেশ, বাণিজ্যিক স্বার্থেই ভারতের মতো দেশের এই বৈঠকে থাকা দরকার। দেরিতে রাজি হয়েছে কানাডা, নাকি তাদের রাজি করিয়েছে তৃতীয় কোনো পক্ষ? এ নিয়েও প্রশ্ন উঠেছে। আর তা নিয়ে কার্নি জানিয়েছেন, G7 গোষ্ঠীর চেয়ারম্যান হিসেবে কয়েকজনের সঙ্গে আলোচনা করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, এত বছর ধরে বিদেশ নীতির ধ্বজা ওড়াচ্ছিলেন প্রধানমন্ত্রী, সেখানে কি কোথাও আঁচড় লেগেছে? কলকাতা টিভি। এখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে অস্ট্রেলিয়া বা ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়েছে কানাডার পক্ষ থেকে, সেটা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে। সেখানে একদম শেষ মুহূর্তে, অর্থাৎ বৈঠকের জাস্ট সপ্তাহখানেক আগে আমন্ত্রণ জানানো হলো ভারতকে, এবং অন্তত মার্ক কার্নির যে বক্তব্য সেটা যথেষ্ট দায়সার। ইট মেক সেন্স। মানে কি, আপনার বাড়িতে আপনি একজনকে আমন্ত্রণ জানাবেন, সেটা জাস্ট বিকজ ইট মেক সেন্স। না, আমার মনে হয় প্রশ্নটা মার্ক কার্নিকেই করা উচিত, কারণ ভারতকে তিনি একদিকে বলছেন ভারত বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতি, IMF এর ডেটা অনুযায়ী এবছরের শেষে ভারত চতুর্থ হতে চলেছে। শুধু তাই নয়, ভারত IMF এর ডেটা অনুযায়ী বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি এবং 2028-এর মধ্যে তৃতীয় বৃহৎ অর্থনীতি হতে চলেছে। শুধু তাই নয়, পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী, একটি অল্টারনেটিভ মেথড, সেই অনুযায়ী বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হচ্ছে ভারত। প্রথমে চীন, তারপর আমেরিকা, তারপর ভারত। তাহলে এই ভারতকে কেন কানাডা আমন্ত্রণ জানাতে এত দ্বিধা? এই প্রশ্নটা কানাডার কানাডার জনগণের। কিন্তু আমাদের তো প্রশ্ন এটা থাকবে যে তারপর এই আমন্ত্রণ গ্রহণ করছেন কেন প্রধানমন্ত্রী?
দেখুন, দুটো রাস্তা এখানে ছিল। একটা আবেগের বশবর্তী হয়ে আমন্ত্রণ না গ্রহণ করা। ভারতে অতীতে অনেক আবেগধর্মী আমরা বিদেশ নীতি দেখেছি, হিন্দি চিনি ভাই ভাই, তারপর চীন ভারতকে আক্রমণ করলো এবং যুদ্ধে ভারত পর্যুদস্ত হয়ে গেল। সেই আবেগ নির্ভর বিদেশ নীতি আর বাস্তবের পটভূমিতে দাঁড়িয়ে বিদেশ নীতি। আচ্ছা, G7 বৈঠকের এজেন্ডাটা কি? G7 বৈঠকের এজেন্ডা হচ্ছে বিশ্বের অর্থনৈতিক এবং ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে আলোচনা করা এবং তাতে একটা নীতি নির্ধারণের জায়গায় পৌঁছনো। সেখানে ভারত একটা অর্থনৈতিক শক্তি হিসেবে, বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি হিসেবে ভারতকে ছাড়া এই বৈঠক হয় না। কানাডা কেন দ্বিধা করছিল, এই প্রশ্নটা কানাডার করা উচিত। সম্ভবত জাস্টিন ট্রুডো যে দলের প্রধানমন্ত্রী ছিলেন সেই দলেরই প্রধানমন্ত্রী মার্ক কার্নি, সেই জন্য তার মধ্যে দ্বিধা ছিল। কারণ জাস্টিন ট্রুডো যে খালিস্তানি উগ্রপন্থীদের মদত দিচ্ছিলেন, যারা ভারতে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে যুক্ত ছিল এবং যাদের আক্রমণেই একসময় আমরা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হারিয়েছিলাম, সেই জাস্টিন ট্রুডোর একটা প্রভাব কোথাও কাজ করছিল। কিন্তু আমার দেখে ভালো লাগছে যে শেষ পর্যন্ত বাস্তব বোধ দেখেছেন মার্ক কার্নি এবং ভারতকে আমন্ত্রণ জানিয়েছে। এখন ভারত আবেগের বশে বলতে পারতো, হয়তো 50 দশক হলে বলতো না না আমরা করবো না, এটা আমার আবেগ, দেশাত্মবোধে আমার আঘাত লাগছে। কিন্তু আজকের ভারত খুব বাস্তববাদী ভারত। আজকের ভারত আমেরিকাকে একদিকে বন্ধুত্বের হাত বাড়ায়। বাস্তববাদী হওয়া মানে তো কোথাও যেখানে আত্মসম্মানের প্রশ্ন সেখানে কম্প্রোমাইজ করা নয়। বাস্তববাদী হওয়া মানে প্রয়োজন হলে দেশের স্বার্থে কম্প্রোমাইজ করা, তাতে যদি দেশের স্বার্থ পূরণ হয়। যেমন ধরুন, যেটা নিয়ে প্রশ্ন উঠছে মৌপিয়া, আজকে যুদ্ধ কেন বন্ধ হলো এবং ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলছেন সেটা নিয়ে। আমাদের যেটা বুঝতে হবে, যুদ্ধ বন্ধ হওয়ার একটা বড় কারণ হচ্ছে ইন্দো ইউএস ট্রেড ডিল, যে ডিলটা এই মাসের মধ্যে শেষ হওয়ার কথা। এই ডিলটা খুব ক্রিটিক্যাল ভারত এবং আমেরিকার জন্য। এই মুহূর্তে যদি যুদ্ধ চলতে থাকতো, সেই ডিলটা তাহলে এফেক্টেড হওয়ার সম্ভাবনা ছিল। আপনি এন্ডোর্স করছেন ট্রাম্পের ওই ভার্সনটা, যে ট্রেডের টোপ দিয়ে বা ট্রেডের থ্রেড দিয়ে সিজ ফায়ারটা করাতে বাধ্য করা হয়েছে। আমি বলছি আমাদের ডিজিএম ওরা তো ডিজিএম অন্য কথা বলছেন, আমাদের প্রধানমন্ত্রী ভিন্ন কথা বলছেন, আমাদের বিদেশ মন্ত্রী ভিন্ন কথা বলছেন। রাজনীতিবিদরা এক একভাবে এক একটা ভার্সন প্রেজেন্ট করেন। নিশ্চয়ই আমার প্রধানমন্ত্রী তার দেশের স্বার্থ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন, আমি এটাই বলবো, এবং এটা বাস্তববাদের কথা মাথায় রেখে। ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল আছে সামনে। আমি ট্রাম্পের বক্তব্য কি, আমার ভয়, ট্রেড ডিলের ভয় সবাই সরে গেছে, সেটা না। ভারত এবং আমেরিকা দুজনেরই এই ট্রেড ডিলটা দরকার। এটা একটা উইন উইন সিচুয়েশন। পাকিস্তান এখানে ইমেটেরিয়াল। পাকিস্তানের সাথে মানে অর্থনৈতিক শক্তি হিসেবে ধারে কাছেও ভারতের পাকিস্তান আসে না। ভারত আর চীনের মতোই আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়েছে। একটা কথা মনে রাখবেন, অ্যাপেল বলছে ভারতে প্রোডাকশন করব, ট্রাম্প বলছেন তুমি যদি প্রোডাকশন করো আমি 25% ট্যারিফ বসাবো। অর্থাৎ ট্রাম্প ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রথমবার আমেরিকা দেখতে শুরু করেছে। এতদিন ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেনি। 71-এর যুদ্ধের সময় ভারতের শক্তি ছিল, ভারত ছিল রাশিয়ার বন্ধু, সোভিয়েত রাশিয়া ছিল আমেরিকার প্রতিদ্বন্দ্বী। আজ আমেরিকা ভারতকে আমেরিকার প্রতিদ্বন্দ্বিতে দেখতে করেছে চীনের পাশাপাশি। এটাই ভারতের সাফল্য, এবং এই সাফল্যের পটভূমিতে দাঁড়িয়ে আবেগপ্রবণ না হয় আমরা যে বাস্তবধর্মী সিদ্ধান্ত নিতে পারছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে G7 বৈঠকে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন, এটা অত্যন্ত আসর আলা দেখাচ্ছে, বোঝাচ্ছে অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং ভবিষ্যতে একটা সুদৃঢ় ভারত গড়তে, ভারতকে এগিয়ে নিয়ে যেতে আমরা বাস্তবিকভাবে এগিয়ে যেতে চাই। ব্যাপার হচ্ছে, বাস্তববাদী হতে গিয়ে আমরা তো জানি পায়ের চটি তো আর মাথায় নিয়ে কেউ ঘোরে না, পায়ের চটি পায়ে থাকে, এটা জানি আমরা। এখন দেখো, মেক সেন্স ইনভিটেশন, এই মেক সেন্স ইনভিটেশন কিন্তু সত্যি কথা দেশের প্রধানমন্ত্রী তো, আরে ভাই আমরা কংগ্রেস করতে পারি, কি অন্য দল করতে পারে, যাই হোক দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনাকে তো ভাবতে হবে। তার কারণ হচ্ছে এই আসতেও পারো নাও আসতে পারো, আসলেও কি গেল আর না আসলেও কি গেল, এই যে ভাব, এই ভাব থেকে বেরোতে হবে। আমি নিশ্চয়ই সব যুক্তি মানতে রাজি আছি, কিন্তু আত্মসম্মান বোধ এবং ভারত, উনি তো পুরো 140 কোটি দেশবাসীকে রিপ্রেজেন্ট করবেন আমি যতদূর জানি। এই জন্যে আমরা খুব পরিষ্কারভাবে বলি, 2010 সালে ব্যারাক ওবামা বলতে বাধ্য হয়েছিল যে মনমোহন সিং যখন বলেন তখন সবাই শোনেন, আমরা এটা জানি, এটা মোদিজিও জানেন, মোদিজিও শুনতেন ওনার কথা। এখন ব্যাপার হচ্ছে যে এত দেরি কেন ভাই? ইনভিটেশন কবে থেকে হচ্ছে? মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে। তোমাদের কি পেনে কালি? আমি শুধু একটু অ্যাড করব যে আগে 2024-এ যখন আমরা ইতালিতে G7 দেখেছিলাম, সেই সময় প্রধানমন্ত্রীকে 7 সপ্তাহ আগে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি তো বলছি মার্চ মাস থেকে দেখো মৌপিয়া ইনভিটেশন চলছে। আমি কি মানে ক্যানাডার কি পেনে কালি ফুরিয়ে গেছে না ফুরিয়ে গেছে এগুলো তারা বলবেন, কেন হচ্ছে না? আমাদের বক্তব্য, আমরা এতটাই শক্তি ধরি মানে সারা ভারতবর্ষবাসী হিসেবে, যে তারা বুঝতে পারছে
বুঝতে পেরে এখন আস্তে আস্তে বেরোচ্ছে, কিন্তু এটা অনেক আগে হওয়া উচিত ছিল, এটা অসম্মান। এবং আমি বলতে চাইছি, দেখো এস জয়শঙ্কর কি করছে, আমরা মোদিকে নিয়ে এত আলোচনা করছি এই সেই, কিন্তু ওয়ের ইজ এস জয়শঙ্কর? কোনো স্টেটমেন্ট শুনেছো? কেউ বলতে পারবে পৃথিবীতে যে ওনার একটা টুইট, একটা আলোচনা কিছু শুনতে পেয়েছেন যে প্রধানমন্ত্রীকে এতদিন পরে ইনভাইট করা হলো? মানে আসতেও পারো না আসতে পারো। এই যে সেন্স ইনভিটেশন, এই সেন্স ইনভিটেশনের লাইট জ্বালুক আমাদের এস জয়শঙ্কর। তার কারণ উনি পাকিস্তানকে আগে বলে দিয়েছিলেন কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু, কিন্তু এই ব্যাপারে কিছু আলোকপাত করতে পারলেন না, দুঃখ লাগছে। আর একটা কথা তোমায় বলি, যারা বিদেশ নীতি নিয়ে আলোচনা করছেন, ইন্দিরা গান্ধী 1983-তে কমনওয়েলথ, তোমরা জানো সবটাই, এই কমনওয়েলথকে লিড করেছিলেন। 1980-তে ইন্দিরা গান্ধী, যেহেতু ক্যানাডা নিয়ে আলোচনা হচ্ছে, এই ক্যানাডার যিনি তখন তৎকালীন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার ট্রুডো, তাকে বসিয়ে এই কমনওয়েলথ পুরো লিড করেছিলেন। আমরা জানি কি করে করতে হয় কাজ। 1971-এ কান ধরে সারেন্ডার করাতে পারি, আমরা পাকিস্তানকে ডেমলিশ করতে পারি। দ্যাট ইজ ইন্দিরা গান্ধী, দ্যাট ইজ কংগ্রেস। তাই বলে আমি কিন্তু কম্পেয়ার করছি না, আমি শুধু বলতে চাইছি যে আমাদের বিদেশ নীতি, মানে ভারতবাসী হিসেবে আমাদের বিদেশ নীতি সেই ক্ষমতা রাখা উচিত যেখান থেকে কিন্তু সেট এক্সাম্পল করা যায়। আমরা নিজেদের দমে তো এগোচ্ছি। সুমনদা, দেখুন, আমরা তো ভারতবর্ষের বিদেশ নীতি নিয়ে আলোচনা করছি। সেখানে যদি আমরা বলি বা দাবি করি যে আমরা আমেরিকার সমকক্ষ, তাহলে আমেরিকার পরেই আমাদের আমন্ত্রণ জানানো উচিত ছিল। উই আর দ্য লাস্ট। দেখুন, ভারতবর্ষের বিদেশ নীতির যে সমস্যা আছে এই বিষয়টা নিয়ে তো কারো কোনো সংশয় নেই। আশুতোষ বাবুদের দলের নেতা রাহুল গান্ধী একটা কথা বলেছিলেন যে ইট ইজ টু ম্যাসকুলার, মানে আমরা এত চটিয়েছি অন্যদেরকে যে সেটা নিয়ে সমস্যা আছে। এবার দেখুন, বিদেশ নীতি যদি আপনি পাকিস্তানের কম্প্যারিজনে বলেন, যখন আপনি অপারেশন সিন্দুর নিয়ে লড়ছিলেন আপনার অনেক সুবিধে হয়ে গেছিল, যখন পাকিস্তানের অনেক বন্ধু কম, সৌদি আরব বা ইরান আমাদের বিদেশমন্ত্রীরা আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু আপনি যখন G7-এ আপনি ঢুকছেন, তখন আপনার যদি এতটা আপনি পিছিয়ে থাকেন তাহলে খুব মুশকিল। কেন মুশকিল আমি দুটো উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। আপনি জানেন না যে কাল বা পরশু আবার ডোনাল্ড ট্রাম্প বলবেন কি না, হ্যাঁ আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি বলে দিলাম ওকে নেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেন, ঠিক আছে, যে হ্যাঁ G7-এ আসবার জন্য খুব রিকোয়েস্ট করছিল, আমি বললাম, ওকেও ডাকছে। উনি এভাবেই বলেছেন, কিন্তু যেভাবে পুরো শান্তি চুক্তিটা হয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট এম্বারাসমেন্ট। সেকেন্ড এম্বারাসমেন্ট হচ্ছে, দেখুন আমেরিকা বড় শক্তি, সবাই জানে, সেটা কোনো সন্দেহ নেই। জেলেনস্কি সাথে ডোনাল্ড ট্রাম্পের ওভাল হাউসের যে চিৎকৃত ঝামেলাটা হয়েছে সেটা গোটা পৃথিবীর কাছে একটা ইতিহাস। কিন্তু জেলেনস্কি বেরিয়ে এসে ট্রাম্পের কথা না শুনে রাশিয়ার গোটা বিমান বাহিনীকে উড়িয়ে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা দেশের যে দেখো তুমি আমার বস হতে পারো, কিন্তু আমিও লড়তে জানি, আমি তোমার কথা শুনে সকাল থেকে উঠবো এবং বসবো না। নরেন্দ্র মোদীর সমস্যা হচ্ছে, নরেন্দ্র মোদীর বিদেশ নীতির সমস্যা হচ্ছে, ইট ইজ টু ম্যাসকুলিন বাট ইট ডাজন্ট ডেলিভার। আমি আবার বলছি যে অপারেশন সিন্দুরের সময় যখন পাকিস্তানের সাথে লড়াই হয়েছে, ঠিক আছে, উই হ্যাভ ডান দ্য বেস্ট, এবং তার অনেকগুলো কারণ আছে। আমি আবারও বলছি যে সৌদি আরব বা ইরানের কাছে ইন্ডিয়া ইজ এ মাচ বেটার চয়েস দ্যান পাকিস্তান। কিন্তু যখন আপনি ইন্টারন্যাশনালি খেলতে যাচ্ছেন, তখন আপনি যখন ইউরোপ আমেরিকায় ঢুকছেন, তখন জয়শঙ্কর যে ঔদ্ধত্যের সঙ্গে বলেন যে আমি ইউরোপ বা আমেরিকার উপদেশ শুনবো না, তাই ওনার ঔদ্ধত্যটাকে ওদের ভাল লাগে, কিন্তু তারপরে দেখি ডোনাল্ড ট্রাম্প বলছে আমি তো ট্রেড ডিলের হুমকি। আমি এখানে আসবো, আমি একটু মৈনাকের কাছে আসি। মৈনাক, আপনার কি মনে হয় যে যেখানে অস্ট্রেলিয়া বা ইউক্রেনের মতো দেশকে মে মাসের প্রথম সপ্তাহে আমন্ত্রণ জানিয়েছে কানাডা, সেখানে একদম G7 বৈঠকের দিন সাতেক আগে ভারতকে আমন্ত্রণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ, শুধু তাই নয়, তারপর মার্ক কার্নির যে বক্তব্য, যেখানে তিনি বলতেন যে ইট মেক্স সেন্স। আপনার কি মনে হয় যে যথাযথ উষ্ণতা এবং আন্তরিকতার সঙ্গে যেটা ভারত ডিজার্ভ করে সেটার সঙ্গে আমন্ত্রণ জানানো হলো, নাকি অন্য কিছু? দেখুন, আমন্ত্রণ জানানো শুরু হয়ে গেছে, এখানে আলোচনা হচ্ছিল যে মার্চ মাস থেকে। তো জাস্টিন ট্রুডো যদিও জানুয়ারি 6 থেকে তার অ্যাকচুয়ালি রেজিগনেশনের কথা ছিল, কিন্তু এফেক্টিভ হয়েছিল সেই মার্চ মাসে গিয়ে, এবং তারপরে কার্নি এসছেন সেম পার্টির নেতা কিন্তু। তো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, মানে কানাডার যে ইন্টারনাল পলিটিক্স, সেখানে যে সেকশন অফ মানে 6 যাদেরকে কেটার করার চেষ্টা করছিলেন জাস্টিন ট্রুডো, এবং এদের একটা নিজস্ব পলিটিক্যাল পার্টিও রয়েছে যাদের সমর্থন তার প্রয়োজন হয়েছিল,
এবং বর্তমান এই যে সরকারটা চলছে এদেরও কিন্তু এই সেকশনটা সমর্থনের প্রয়োজন ছিল। কাজে মানে ড্রাস্টিক্যালি ট্রুডোর পরেই যে কানাডার একটা পলিসি একদম ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক তলানিতে এসে থেকেছিল ইচ্ছাকৃতভাবে, এটা হঠাৎ পরিবর্তন হয়ে যেত এটা ভাবার কারণ নেই। তাহলে এখন কি হলো বা এখন কেন ডাকা হচ্ছে? এর বোধহয় দুটো কারণ রয়েছে। প্রথমত কারণটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান এই যে ওয়ার যেটা হয়েছে, এই ওয়ারের সময়তে না কানাডার যে পাবলিক পারসেপশন, কানাডাতে কিন্তু ইন্ডিয়ান অরিজিনের মানুষজন, কানাডার সিটিজেন হচ্ছেন 5%, মানে লার্জেস্ট এথনিক গ্রুপ ইউরোপিয়ানদের পরে সেখানে বলতে গেলে। তো এদের ভোটটা খুব ইম্পর্টেন্ট। এদের মধ্যে কিন্তু ইন্ডিয়ার বিষয়ে একটা বিশাল পারসেপশন চেঞ্জ হয়েছে, কারণ এই যুদ্ধের সময়তে এটা প্রমাণিত হয়েছিল যে আমাদের গুরুদুয়ারাতে পাকিস্তান আক্রমণ করছে। কাজে যে খালিস্তানপন্থীদের সমর্থন আইএসআই এবং পাকিস্তান দিয়ে থাকে, তারা যে অ্যাকচুয়ালি শিখদের বন্ধু নয়, শিখদেরকে তারা ছেড়ে কথা বলবে না, এটা কিন্তু কানাডার শিখদের কাছেও প্রমাণিত হয়ে গিয়েছিল, যতই তার পরবর্তীকালে আবার কিছু খালিস্তানপন্থী সেখানে ফান্ড তোলার চেষ্টা করে। তাহলে এটা একটা ফ্যাক্টর যে ভারতীয় বংশোদ্ভূত ভোট হারাতে চলেছেন। 2 নম্বর ফ্যাক্টর যেটা, আমেরিকার সাথে কানাডার যদি সম্পর্ক রিসেন্টলি দেখেন, খুব একটা কিন্তু ভালো জায়গাতে নেই। মানে সে ট্রুডো থাকার সময়তে ট্রুডো টার্ম সম্পর্ক ভালো ছিল না, বর্তমানেও কিন্তু সম্পর্কটা ভালো নেই। অন্যদিকে ভারতকে বাদ দিয়ে দেখুন কার্নি কি কথাগুলো বলেছেন। তিনি কিন্তু বলেছেন ভারতের যে ক্রিটিক্যাল মিনারেলস গুলো রয়েছে, ভারতের যে আইটি রয়েছে, এইগুলোকে বাদ দেওয়ার কথা তিনিও ভাবতে পারছেন। তাহলে ভারতের বাজার, ভারতের যে প্রযুক্তি ভারত এখন দেখাচ্ছে, যে প্রযুক্তির ক্ষেত্রেও তারা এগিয়ে চলেছে, এবং তার সাথে সাথে কানাডার নিজস্ব ডোমেস্টিক পলিটিক্স এর কিছু ইকুয়েশন, আমার মনে হয় এইটাই এত লেট করে ফাইনালি এই ইনভিটেশনটা পাঠানোর কিন্তু কারণ। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরবো। এবং এরই মধ্যে আরো একটি কাঁটা আছে। আমরা দেখেছি যে কিভাবে পাকিস্তানকে বিদেশের মাটিতে এক্সপোজ করতে আমাদের গ্লোবাল আউটরিচ, আমাদের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন রাষ্ট্রে ঘুরেছেন, এবং যেখানে দাঁড়িয়ে শুধুমাত্র শাসক দলের প্রতিনিধিরা নন, বিরোধী যারা আসাদুদ্দিন ওয়েসি থেকে শশী থারুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালিমোজি, সুপ্রিয়া সোলে, আনন্দ শর্মারা, তারা তীব্র ভাষায় পাকিস্তানকে এক্সপোজ করেছেন। কিন্তু তারই মধ্যে কি ডেভেলপমেন্ট? রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের যে সন্ত্রাস বিরোধী কমিটি, তার ভাইস চেয়ার কে পেল? না পাকিস্তান। আর এখানেই আরও একটা কূটনীতির কাঁটা ভারতের জন্য। একটা ছোট্ট বিরতির পর ফিরছি আলোচনায়, দেখতে থাকুন বাংলা বলছে। অপারেশন সিঁদুরের পর আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের কৌশল কতটা কাজে লেগেছে? পাকিস্তান কি আদৌ কোনো চাপে পড়েছে, নাকি আমেরিকার মতো দেশের কাছে প্রশ্রয় পাচ্ছে? সেই প্রশ্ন সামনে আসছে, কারণ যেটা আমি বিরতিতে যাওয়ার আগেই বললাম, যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের যে অ্যান্টি টেরর কমিটি, ভাবা যায় পাকিস্তানের তার ভাইস চেয়ারের গুরু দায়িত্ব কি চোরের হাতে ঘিয়ের ভাণ্ড? দেখুন। পহেলগাম হামলা আর তারপর অপারেশন সিঁদুর, পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে যোগ্য জবাব দিয়েছিল ভারত। কিন্তু তার পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কোন ছবি ধরা পড়েছে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমেই চোখ দেওয়া যাক রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দিকে। সেখানে সন্ত্রাস দমন কমিটির সহ সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে ওই কমিটিতে আছে রাশিয়া আর ফ্রান্স। সভাপতিত্বের দায়িত্বে আছে আলজেরিয়া। চীনের সক্রিয় সমর্থনে তালিবানের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটির সভাপতিত্বের জায়গা পেয়েছে। এটা কূটনৈতিক দিক দিয়ে ভারতের কাছে ধাক্কা বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। অপারেশন সিঁদুর বন্ধ করার পেছনে আমেরিকার হাত ছিল বলে বারবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকেও ভারত পাক সংঘর্ষ বিরতিতে ট্রাম্প মধ্যস্থতা করেছেন এমন দাবি করা হয়েছে। ফলে দুদেশের মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রশ্ন সামনে আসছে, যা ভারত পাক দ্বিপাক্ষিক স্তরে আলোচনায় ধাক্কা। সন্ত্রাসবাদ বন্ধের প্রশ্নে যখন চাপ দেওয়ার কথা পাকিস্তানকে, তখন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি থেকে আর্থিক সাহায্য ইসলামাবাদকে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার পাকিস্তানকে ঋণ দিয়েছে $1 বিলিয়ন। এছাড়া বিশ্বব্যাংক $40 বিলিয়ন ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক $800 মিলিয়ন ঋণ নিশ্চিত করেছে। এই টাকা সন্ত্রাসবাদে লাগানো হতে পারে বলে ভারত যে উদ্বেগ প্রকাশ করেছিল, তাতেও সেভাবে গুরুত্ব দেয়নি ওই প্রতিষ্ঠানগুলি। পহেলগাম হামলার পর
পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার জন্য দাবি জানিয়েছিল ভারত, কিন্তু সেই প্রস্তাবে সেভাবে গুরুত্ব দেয়নি রাষ্ট্রপুঞ্জ। ফলে বলাই যায় ভারতের কূটনৈতিক দৌত্য এখনও সেভাবে কাজে লাগেনি। এর আগে পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে কালো তালিকাভুক্ত করা হয়েছিল, কিন্তু এবার সেই আর্জি সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। কলকাতা টিভি। আমার নীলাদ্রিতার কাছে এখানে প্রশ্ন, যে এই যে গ্লোবাল আউটরিচ আমরা দেখলাম যে শুধুমাত্র শাসক দলের প্রতিনিধিরা নন, বিরোধী দলের প্রতিনিধিরা তারা বিদেশের মাটিতে গিয়ে এভাবে একদম সরকারের যে ভার্সন সেই ভার্সনটাকে জোরালোভাবে এস্টাবলিশ করছেন, এই দৃশ্য নজিরবিহীন। কিন্তু ঠিক সেই সময় দাঁড়িয়ে কি হলো যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে, যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যে স্যাংশন কমিটি, সেখানে আমরা দেখেছিলাম যে টিআরএফ নিয়ে ভারত তারা রীতিমতো তথ্য প্রমাণ দিয়েছিল। সেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অ্যান্টি টেরর কমিটি তার ভাইস চেয়ারের দায়িত্ব পেল পাকিস্তান। দেখুন, পাকিস্তানের বরাবরের বন্ধু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধের সময় ৭১-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। আর ভারত বর্তমানে আগে বললেন যে সেই সময় যে অ্যালাইনমেন্ট ছিল সেই অ্যালাইনমেন্টটা ডিফারেন্ট ছিল। সেই সময় ভারতের সঙ্গে রাশিয়ার ছিল। এবার এখন তো পরিস্থিতি বদলেছে, এখন তো আমরা হাউডি মোদি নমস্তে ট্রাম্প দেখেছি। সেই ফেজ আমরা কাটিয়ে এসেছি। আপকি বাত ট্রাম্প সরকার, না সেটা 2019-20 ছিল। এখন আমরা কাটিয়ে 24-এর নির্বাচনে একবারও একবার টাইমস পেপার বলেননি মোদি। কিন্তু এখানে দাঁড়িয়ে ভারত এখন আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, এমন একটা পরিস্থিতি। আমেরিকান কিন্তু আমরা তো হাক ডিপ্লোমেসি দেখছি। হাক ডিপ্লোমেসি একটা আমি বলবো একটা সৌজন্যতা। আপনি দুটো জিনিস বুঝুন। মার্ক কার্নিকে ভারত, তাহলে যদি এরকমই হয় আপনি যে কথাগুলো বলছেন, যে তাহলে যদি এটাই হয় যে ইন স্পাইট অফ এভরিথিং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এতটাই প্রশ্রয় দেয়, তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে আমাদের সম্পর্ক ছিন্ন করা উচিত। এইটাই হচ্ছে বর্তমান রাজনীতির ডিফারেন্স বা কূটনীতির ডিফারেন্স। আমরা আগে কি বিশ্বাস করতাম, হয় আমরা ছিন্ন করব, নয় আমরা সম্পর্ক রাখবো। কিন্তু এটা যে মিডল পাথ হতে পারে। আমরা যে আজ মার্ক কার্নিকে দেখুন, মার্ক কার্নিকে ডোনাল্ড ট্রাম্প এইভাবে অপমান করেছিলেন। কানাডাকে বলেছিলেন তুমি 51st স্টেট হও। নির্বাচিত হওয়ার পর প্রথম মার্ক কার্নি গেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, তার সাথে একটা সমঝোতায় আসার চেষ্টা করেছেন। যারা বাস্তববাদী নেতা, নরেন্দ্র মোদী বা তাহলে আমরা তো সবাই, আমরা দেশবাসী, যে গ্লোবাল আবেগের সেই অতীতের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আমরা ভীষণ রকম ভাবে অভিনন্দন জানাচ্ছি, আমরা প্রাউড ফিল করছি, এটাও একটা কিন্তু আবেগ। প্রশ্ন হচ্ছে তাহলে তার কার্যকারিতা কোথায়? কার্যকারিতা এখানেই যে কানাডা শেষ পর্যন্ত বাধ্য হলো G7 এ ভারতকে নামতে। বাস্তববাদ, যে বাস্তববাদ ইউটোপিয়ান ভারত, যারা চীনের কাছে একেবারে লেজে গোবরে হয়েছিল, যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে পাক অকুপাইড কাশ্মীরকে লিবারেট করার সাহস হয়নি ভারতের, সেই ভারতের থেকে আজকের ভারত আলাদা। সেই ভারত, যে ভারতে একদিন জরুরি অবস্থা, আমরা ৭১-এর যুদ্ধ মৌপিয়া মনে রাখি না, তারপরে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছিলেন ইন্দিরা গান্ধী। এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু শক্তির বহু রোল ছিল, এটা বহু মানুষ মনে করে। জরুরি অবস্থা নিয়ে আর বই পড়ার কিছু নেই। এবছর 50 বছর, এবছর 50 বছর আপনি জরুরি অবস্থা নিয়ে গর্বিত? আমরা জানি গর্বিত জরুরি অবস্থা নিয়ে বলুন না, জরুরি অবস্থা নিয়ে গর্বিত সেটা একটু বলুন না। না আমি ফরেন পলিসি নিয়ে বলতে পারছেন না কেন? আপনি তো বললেন ভারতবর্ষকে জরুরি করে চলতে, গান্ধীক বাণিজ্য নিয়ে দুটো নিয়ে চলতে বলছেন। যে তাহলে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা যে পাকিস্তানকে চমকানি মানে রাশিয়ার চমকানি ছিল বলে মোদিকে তো হাউডি করে দিয়েছেন, হাউডি মোদি হয়ে গেছে। হাউডি ট্রাম্প থেকে মোদিকে আক্রমণ করতে গিয়ে কোথাও ভারতকে ছোট করছে, মোদির বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষের বিরোধিতা করছে। এটাই দুর্ভাগ্যজনক। কংগ্রেসের এটা বোঝা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শেখা উচিত। উনি বলেছেন ভারত সরকারের বিদেশ নীতি আমাদের বিদেশ নীতি, আমাদের বিদেশ নীতি। পাকিস্তান যে ভাষায় ভারতকে আক্রমণ করবে, কংগ্রেস সেই ভাষায় আক্রমণ করবে। এটাই কথা। কংগ্রেস যদি পাকিস্তানের নিজের ভবিষ্যৎ দেখতে পায় সেটা অন্য কথা। কারণ জওহরলাল নেহরু এক সময়
পাকিস্তান প্রস্তাব মেনে নিয়েছিলেন বলেই ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, একটা অতীতের যোগ আছে। কিন্তু কংগ্রেসের উজ্জ্বল ভবিষ্যৎ পাকিস্তানে হতে পারে, কিন্তু ভারতবর্ষের মাটিতে কংগ্রেস যে তাদের জমি হারিয়ে ফেলছে এবং বাংলার বুকে যে আপনারা শূন্য হয়ে গেছেন, এই যে বাংলায় শূন্য, কারণ বাংলার মানুষ জাতীয়তাবাদী মানুষ, তারা এই দেশ বিরোধী পাকিস্তানপন্থী যে অবস্থান কংগ্রেসের, এটাকে কখনোই সমর্থন করবেন না। তারা ভুলে যাননি বিশ্বাসঘাতকতা ভারতবর্ষের সাথে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে ভুলে যাননি কংগ্রেসের এই পাকিস্তানপন্থী ভূমিকা এবং দেশ বিরোধী ভূমিকা ভারতের বিরোধিতা করা। নীলাদ্রিদা আসবো, আশুতোষ আসবো আমার সুমনদার কাছে। এখানে প্রশ্ন যে তাহলে আমাদের যে গ্লোবাল আউটরিচ, সেই গ্লোবাল আউটরিচের কার্যকারিতা কতটা, যে যখন আমরা সেই সময়ে দাঁড়িয়ে দেখছি যে অন্য কোনো কমিটি হলেও হতো, অ্যান্টি টেরর কমিটির ভাইস চেয়ার পাকিস্তান। দেখুন, আপনি যে প্রতিবেদনটা দেখালেন সেই প্রতিবেদনে আরও একটা কথা আছে যে IMF টাকা দিয়েছে, ADB টাকা দিয়েছে। এবার দেখুন, চিৎকার চেঁচামেচি তো করতে খুব ভালো লাগে, আর টেলিভিশন চ্যানেল হলে চিৎকার চেঁচামেচি করতে খুবই ভালো লাগে, কিন্তু সিকিউরিটি কাউন্সিলের মেম্বার কে কে? US, রাশিয়া, চায়না, ফ্রান্স, ব্রিটেন। তাহলে তার মধ্যে তোমার বন্ধু কে কে? তুমি এটা ব্লক করতে পারলে না কেন? আপনি খারাপ বলুন ভালো বলুন, ইন্দিরা গান্ধীর সঙ্গে সোভিয়েত ইউনিয়ন ছিল, তার মানে এখনকার যে পলিটিক্যাল সেট আপ, সেখানে ট্রাম্পও তোমার কথা শোনে না, পুটিনও তোমার কথা শোনে না। এটা আলাদা প্রশ্ন, লোকে বলতে পারে যে বড়টাও কোনো অন্যায় নয় যে ট্রাম্প আর পুটিন তো আসলে একই মুখ, দুজনে বেস্ট ফ্রেন্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের 5টা ইম্পর্টেন্ট মেম্বার, US, রাশিয়া, চায়না, ফ্রান্স, ব্রিটেন, তার মধ্যে তুমি তো মানে তোমার হয়ে একটা লোক কেন পাকিস্তানের বিপক্ষে ভেটো দিল না? আমি ধরলাম চায়না পাকিস্তানের ফ্রেন্ড, তুমি তো ফ্রান্সের থেকে ভাই রাফায়েল কিনেছো, তোমার তো ব্রিটেনের সাথে ভালো সম্পর্ক থাকার কথা, তো একটা লোক যদি ভেটো দিত তাহলেই তো ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের ব্যাপারটা কি আটকে যেত, কেন হলো না? দেখুন, মোদ্দা কথাটা পাকিস্তানের একজন মন্ত্রী বলেছেন, হুইচ ইজ ট্রু, সেটাকে যতই আমরা অস্বীকার করি, আর দয়া করে যদি এইসব কেউ বলে না যে আমেরিকান আমরা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছি, ডলার আর টাকার ভ্যালুটা একবার দেখতে হবে, ঠিক আছে? যেন আমরা আমেরিকার প্রতিদ্বন্দ্বী যদি যেদিনকে হয়ে যাবো সেদিনকে আমারও খুব ভালো লাগবে। আপনি হাত নেড়ে মানে অন্য চ্যানেলের মতো করে করলে আপনাকে শান্তিগোপাল মনে হবে, কিন্তু তাতে শান্তিগোপালরা তো বৈদেশিক নীতিকে বদলে দিতে হয় না, দরকার হয় কিন্তু চীনের কারেন্সি আমেরিকার কারেন্সিরও ডিফারেন্সটা দেখতে হবে। ডিফারেন্স প্রতিদ্বন্দ্বী, চীন কত টাকার ব্যবসা করে তার সাথে। দেখুন, উই হ্যাভ ফেলড, এটা তো অস্বীকার করে লাভ নেই। আমাদের ইন্টারন্যাশনালি, আমি আবারও বলছি যে আপনার যে ম্যাসকুলিন প্রেজেন্স, সেটা আমি ইউনাইটেড নেশনসে আপনি করতে পারলেন না কেন? বা আপনার সিকিউরিটি, আপনার যখন ইউনাইটেড নেশনসে ভোটাভুটি হলো আপনি পাকিস্তানকে হারিয়ে দিতে পারলেন না কেন? আমরা তো আগে অনেকবার পাকিস্তানকে হারিয়েছি। সো দেয়ার আর প্রবলেমস। আপনি যদি প্রবলেম না জেনে মানে চিৎকার করতে শুরু করে দেন যে কংগ্রেস মানে পাকিস্তানপন্থী, এগুলো হাস্যকর কথা, পৃথিবীতে কেউ বিশ্বাস করবে না। মানে যত এগুলো বলবেন তত লোকে হাসবে, মানে লোকে মানে শুধু ভাববে যে আপনি ভারতবর্ষের ইতিহাস জানেন না। ভারতবর্ষ কাদের জন্য স্বাধীন হয়েছিল, ওই বোকা কথাগুলো ইতিহাস, যে ইতিহাসে ভারতবর্ষকে স্বাধীন হয়েছিল সেদিন তো শ্যামাপ্রসাদকে ডাকেনি। আচ্ছা, নেহেরুর মন্ত্রিসভায় যেভাবে এখনো রিকোয়েস্ট ভারত করছে নাকি, তখনও শ্যামাপ্রসাদ করেছেন, কোথায় রিকোয়েস্ট করেছেন দেখা আবার একটা কথা বলছি, নেহেরু শ্যামাপ্রসাদকে জায়গা দিলেন, অথচ আপনারা জায়গা দিতে পারেন। আপনি আর শুনুন না, 77 বছরে আপনারা যখন বামে দল বা কংগ্রেসের শূন্য বলেন, আপনারা পশ্চিমবঙ্গে কতদিন শূন্য ছিলেন? 2016-তে তো খাতা খুললেন, তার আগে দীর্ঘ ইতিহাসে পশ্চিমবঙ্গে বিজেপি শূন্য। প্লিজ রিমেম্বার দ্যাট, ওটা তো অন্তত হিস্ট্রি, ওটা তো ইলেকট্রাল হিস্ট্রি। তাহলে ডোমেস্টিক পলিটিক্স নিয়ে না ঢুকে ফার্স্ট আপনাদের যেটা অ্যান্সার করতে হবে যে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প কি বললেন, রাশিয়া কি বললো, চায়না কি বললো, ফ্রান্স কি বললো, ব্রিটেন কি বললো, বা ইউনাইটেড নেশনসে 160টা দেশের ভোট পেয়েছে পাকিস্তান, পা দিয়ে চলতে বলেছে। আপনি এই কথাগুলো বললে হয়? আমরা তো সবাই অপারেশন সিন্দুরের সময় দেশের সপক্ষে ছিলাম, কিন্তু তার মানে ইউ হ্যাভ ডান মিস্টেকস, সেটা বলা যাবে না, সেটা তো মুশকিল। আচ্ছা, আমি একটু ভারতবর্ষের, আচ্ছা দিদি থামুন না, ভারতবর্ষের চিফ অফ ডিফেন্স স্টাফ সিঙ্গাপুরে গিয়ে বলেছে যে আপনার বিমান ধ্বংস হয়েছে, সেটা কি রাহুল গান্ধী গিয়ে সিঙ্গাপুরে বলেছে নাকি? আপনি চিফ অফ ডিফেন্স স্টাফকে বরখাস্ত করুন।
এক সেকেন্ড রেসপন্স নিন প্লিজ। প্রথম কথা, সুমনদা কারেন্সির কথা বলছিলেন। ভারতের কারেন্সির থেকে তো আমেরিকার কারেন্সি অনেক বহুমূল্য, কিন্তু আরও বেশি বহুমূল্য চীনের কারেন্সির থেকে। সুতরাং কারেন্সির ভ্যালু দিয়ে আজকের অর্থনীতিতে কারো অর্থনীতির ভ্যালু বোঝা যায় না। ডোনাল্ড ট্রাম্প ইনফ্যাক্ট চাইছেন ডলার ডেপ্রিসিয়েট করুক, কারণ ডলার ডেপ্রিসিয়েট করলে আমেরিকান এক্সপোর্ট বাড়বে। আমেরিকান কারেন্সির ভ্যালুর জন্য একটু যদি বলতে দেন, ভারতের পক্ষে বলতে আপনারা এত বাধা দেন কেন? আমেরিকান কারেন্সির ভ্যালুর জন্য কিন্তু আমেরিকার অর্থনীতি কন্টিনিউয়াস বলে যান তো কিছু বলেন। এক সেকেন্ড আসবো আমি আশুতোষের কাছে। আমার প্রশ্ন আশুতোষ, নীলাদ্রিদা থামতে বললে থামতে হবে। আমার আশুতোষের কাছে প্রশ্ন, নীলাদ্রিদা আসছি। আশুতোষের কাছে আমার প্রশ্ন, আশুতোষ আমরা যদি দেখি যে গোটা অপারেশন সিন্দুরের এই পর্বটায় এখানে বারবার 26/11 পর তদানীন্তন কেন্দ্রীয় সরকার তারা কি পদক্ষেপ নিয়েছিল এই প্রশ্ন বারংবার এসেছে, এবং এখানে দাঁড়িয়ে বলা হয়েছে শুধুমাত্র ডসিয়ার বিনিময় ছাড়া বা আলোচনা ছাড়া আর কিছু করণীয় ছিল না। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন আমরা আমাদের গ্লোবাল আউটরিচকে বিদেশের মাটিতে গিয়ে অপারেশন সিঁদুরের কি পরিপ্রেক্ষিতে অপারেশন সিঁদুর ইত্যাদি এটা এস্টাবলিশ করতে দেখেছি, পাকিস্তানকে আনমাস্ক করতে দেখেছি, সেই সময় দাঁড়িয়ে পাকিস্তান তারা জায়গা করে নিল, ভাইস চেয়ারের জায়গা নিয়ে নিল অ্যান্টি টেরর কমিটিতে। দেখো আমি প্রথমে একটা কথা বলি, 9th মে $1 বিলিয়ন পেয়ে গেল পাকিস্তান। আমরা সবাই জানি পাকিস্তানি টাকা কিসে কাজে লাগায়, টেরর ফান্ডিংয়ে কাজে লাগায়, সবাই জানি, নতুন কিছু নয়। $1.4 মিলিয়ন এখনও কিন্তু পাইপলাইনে রয়েছে দেওয়ার জন্যে। তোমাদের জেনে রাখা দরকার, ওয়ার্ল্ড ব্যাংক $20 বিলিয়ন পাইপলাইনে রেখেছে দেওয়ার জন্যে। এতগুলো সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ নিয়ে চলছে। সুমনদা তো একটা জায়গা খুব কারেক্ট বলেছে, যারা যারা রয়েছেন ইউএনএসসিতে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে, তাদেরকে বলতে পারলেন না? আপনি তো সবাইকে মোটামুটি 5 জন কেন গোটা পৃথিবীর সবাইকেই হাক করে নিয়েছেন হাউডি করতে গিয়ে। এই এত হাক করেছেন, আমি জানি না যে এখন কি সমস্যা রয়েছে, বার্নল কোথায় লাগছে বোঝা যাচ্ছে না। ভারতের না এবারে ব্যাপার হচ্ছে আপনারও প্রধানমন্ত্রী, আরে কি মুশকিল, আমার প্রধানমন্ত্রী তো, আপনি তো মিসগাইড করছেন। আমরা ওনাকে সোজা কথাটা বলছি শোধরানোর জন্য, শুনুন না একটু, ডিফারেন্স আছে। এখন ব্যাপার হচ্ছে এই যে ফিনান্সিয়াল যে কমিটি, সেখানে বার করে দেওয়া হয়েছিল, ব্ল্যাকলিস্ট করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি টেরার, যেখানে অ্যান্টি টেরার কমিটিতে জায়গা পাচ্ছে ভাইস চেয়ারের। আবার মানে চোরকে বলা হচ্ছে যে যারা টেরার ফান্ডিংয়ে ওস্তাদ, টেররিজম ব্রিড করতে ওস্তাদ, তাদেরকে সেখানে রেখে তারা নাকি আবার সমস্ত নির্দেশ দেবে কি করে টেরার কন্ট্রোল করা যায়। বাহ 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 বাহ। আমার এখানে মৈনাকের কাছে প্রশ্ন, মৈনাক এটা কি একটা কূটনৈতিক ধাক্কা নয়? কূটনৈতিক ধাক্কা, অবশ্যই এটা কূটনৈতিক একটা সেটব্যাক। কারণ 29শে মে যেটা শোনা যাচ্ছে যে এই ডিসিশনটা হয়েছিল যে পাকিস্তানকে এই কমিটিগুলোর ভাইস চেয়ার অথবা চেয়ার দেওয়া হবে, এটা হচ্ছে পহেলগাম আক্রমণের বেশ কিছুটা পরের ঘটনা, এবং অলরেডি আমাদের প্রতিনিধি দলগুলো সফর শুরু করে দিয়েছিল। শশী থারুরের নেতৃত্বে দল নিউ ইয়র্ক চলে গেছিল, ঘোষণাটার পরবর্তীকালেও একবার গেছিল, তারপরেও এটা হলো। এ প্রসঙ্গে অবশ্য একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে ইউএনএসসির আন্ডারে এটা অবশ্যই মানে সমস্ত সদস্যরা ইউনানিমাসলি না বললে তো পাকিস্তানি পদগুলো পেত না, যতই তারা এবারে নন পার্মানেন্ট মেম্বার তারা সামনে থাকুক না কেন। বিষয়টা হচ্ছে যে এই একটাই মাত্র ইউএনএসসির আন্ডারে অ্যান্টি টেররিজমের কমিটি নেই। রেজলিউশন 1267 সেটার আন্ডারে যে কমিটিটা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেশি পাওয়ারফুল এবং এফেক্টিভ একটা কমিটি। এখানে পাকিস্তান নেই, এখানে মৈনাকের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মৈনাক কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ বলো প্লিজ। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যালো, হ্যাঁ প্লিজ, হ্যাঁ 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 মৈনাক প্লিজ বলো। হ্যাঁ হ্যাঁ, না আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে কমিটিগুলোতে পাকিস্তান পেয়েছে, সেই প্রত্যেকটা কমিটিতে কিন্তু আইদার রাশিয়া অথবা গ্রিস এরকম আমাদের যারা অপেক্ষাকৃত আমাদের সাথে ভালো সম্পর্ক যাতে সেই রাষ্ট্রগুলো এখানে রয়েছে। তো আমরা আশা করতে পারি যে যেটা ভয় আমরা পাচ্ছি যে বালুচিস্তানের ইস্যুটাকে পাকিস্তান এখানে তুলবে ইউএনএসসিতে, বা ইন্ডিয়া যে অ্যাকচুয়ালি একটা হাব অফ টেররিজম, পাকিস্তানের এরকম একটা অদ্ভুত স্পিন একটা থিওরি আছে, সেইটাকে তারা চালানোর চেষ্টা করবে, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু এই সব ভালো ভালো কথাগুলো বলার পরেও এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে যেভাবে ইউএনএসসি কাজটা করলো, মানে অ্যান্টি টেররিজমের যে কোনো কমিটিতে পাকিস্তানকে রাখা হচ্ছে এক্স্যাক্টলি মৈনাক, এটাই আমার প্রশ্ন যে আমরা দেখলাম যে আইএমএফ
এই রকম একটা কনফ্লিক্টের পরিস্থিতিতে দাঁড়িয়ে আইএমএফ তারা ভারতের আপত্তি এবং ভারতের রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে আপত্তি সত্ত্বেও লোন সেটাকে স্যাংশন করলো। এডিবির লোন পেলো, এক সেকেন্ড, এডিবির লোন পেলো। দ্বিতীয়ত হচ্ছে যখন ভারতের তরফ থেকে টিআরএফ নিয়ে অলরেডি স্যাংশন কমিটিকে সমস্ত তথ্য প্রমাণ দেওয়া হয়েছে এবং টিআরএফ যে লস্কর-ই তৈবার ফ্রন্টাল অর্গানাইজেশন এবং কিভাবে পাকিস্তান তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, এই সমস্ত কিছু বলা হয়েছে, তারপর অর্থাৎ তাহলে তো প্রশ্ন উঠবে যে তাহলে কোথাও কূটনৈতিক স্তরে ভারতের যে বক্তব্য, সেই ভারতের বক্তব্য মান্যতা পাচ্ছে না কেন? দেখুন, যখন না কোনো কান্ট্রির একটা রাইজ হয়, সে রাইজটা অনেকে বলতে পারেন যে সেই আমরা তো এখনো জিডিপি পার ক্যাপিটা অনেক পিছিয়ে আছি ইত্যাদি, আমাদের মিলিটারি পাওয়ার কোথায়, আমেরিকা চায়নার কোথায়, এগুলো বলতেই পারে। কিন্তু ভারতের চায়নাতে ওই দেং জিয়াওপিং পরবর্তী জমানা বা 90s-এ চায়নার যে হঠাৎ করে রাইজটা হচ্ছিল না, যদি শুধু মিলিটারি পাওয়ারের দিক থেকে আমরা দেখি, ভারতের কিন্তু একটা রাইজ হয়েছে, সেটা এই যুদ্ধের মাধ্যমে দেখা গিয়েছে। ঠিক এর আগে যেমন পোখরান পরমাণু বিস্ফোরণের পরে আমাদেরকে সারা পশ্চিমী দুনিয়া স্যাংশন করে দিয়েছিল, আশা করেছিল যে আমরা তাতে কুঁকড়ে এবং পিছিয়ে যাব, সেটা কিন্তু হয়নি। কিছুদিন পরে আবার এই স্যাংশন গুলো অটোমেটিক্যালি উঠে গিয়ে ভারত আবার নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ বলুন বা ইন্টারন্যাশনাল ট্রেড রিজিম বলুন, ভারত সবকিছুর পার্ট হয়ে গিয়েছিল। তাহলে ভারতের রাইজটা যে হচ্ছে, এর কিন্তু একটা রিয়াকশন পশ্চিমী দুনিয়ার থেকে হবে, এবং এটা আমেরিকা বা চায়নার থেকে যতটা না হচ্ছে জানেন তো, এটা ইউরোপের ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রি গুলোর থেকে বেশি হচ্ছে। ওরা আমাদের থেকে এই মুহূর্তে বেশি ভীত। খুব সংক্ষেপে সুমনদা কিছু বলতে চাইছেন? মানে আপনাকে সাফল্য তো ইন্দিরা গান্ধীর সাফল্য ছিল যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে সোভিয়েত ইউনিয়ন সবসময় তার পাশে রক সলিড ছিল, যে কোনো আমেরিকার প্রপোজালকে সে আটকে দিত। আপনার পাশে তার মানে 5 ইম্পর্টেন্ট মেম্বারের মধ্যে কেউ নেই যে আপনার সব প্রস্তাবকে সাপোর্ট করে পাকিস্তানের রক সলিড আটকায়। কূটনৈতিকভাবে একা নয়, ভারত এখন একটা বিশ্ব শক্তি হয়ে যাচ্ছে, পাশে কাউকে দরকার নেই। মৌপি আমাদের বুঝতে হবে 2008 সালেও পাকিস্তান ভারতের সন্ত্রাসবাদী আক্রমণ করেছিল, ভারতের সাহস হয়নি প্রত্যাঘাত করার। আজ আমরা যেভাবে প্রত্যাঘাত করেছি, যে সামরিক শক্তি আমরা দেখেছি অর্থনৈতিক শক্তির পাশাপাশি, বিশ্বের উন্নত দেশগুলো সেটাকে ভয় করছে ভারতকে প্রতিদ্বন্দ্বী ভাব। দেখো, অপারেশন সিন্দুরের সময় রাহুল গান্ধী নিজেই বলেছিলেন, মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, এই সরকারের পাশে আমরা সর্বদা রয়েছি, খুব পরিষ্কারভাবে। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাইছি, তো নিটিগ্রিটি না করে এর প্রতিবাদ করুন। প্রধানমন্ত্রীর একটাও ভাষণ আমরা শুনিনি, প্রতিবাদের কোনো ভাষা শুনিনি। এস জয়শঙ্কর ভারতবর্ষে আছে না ভারতবর্ষের বাইরে আছে আমরা বুঝতে পারছি না। এর প্রতিবাদ হোক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক, অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ হোক। নিশ্চয়ই আমরা আমাদের যে ভূমিকা, আমরা সেই ভূমিকা পালন করব। কেন যায়নি? সমস্ত মানুষ গেছেন, সমস্ত মানুষ প্রতিবাদ করেছেন, রাহুল গান্ধী নিজে প্রতিবাদ করেছিলেন। তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখুন, এটাকে ডিফেন্ড করে সেম সাইড গোল খেয়ে ভারতবাসীদের গোল খাওয়ানোর চেষ্টা করবেন না। আমাদের সময় একদম শেষ। নিঃসন্দেহে এই প্রশ্নগুলো কূটনৈতিক স্তরে একটা কাঁটা হয়ে রয়েছে। যেভাবে আমরা অপারেশন সিন্দুর, তার সাফল্য এবং আমাদের সেনাবাহিনীর যে শৌর্য, সেটাকে যেমন আমরা কুর্নিশ করছি, সেটাকে যেমন আমরা দৃঢ় স্বরে আমরা সেটা নিয়ে সুর চড়াচ্ছি, যেভাবে আমাদের গ্লোবাল আউটরিচ, আমি আবারও বলছি যে যেভাবে আমাদের যে মিশন আমরা দেখেছি, যেখানে গিয়ে বিভিন্ন রাষ্ট্রে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করেছেন শাসক বিরোধী একই সুরে সুর মিলিয়ে, সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ডেভেলপমেন্টগুলো কিন্তু যথেষ্ট চিন্তার। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা।